শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। সকাল তখন 6:20 তখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর আজকের ব্লগটা মেয়েকে স্কুলে রেডি করানো থেকে শুরু করলাম। অনেক দিন হলো তোমাদেরকে এই মুহূর্তটা দেখানো হয়নি, তাই ভাবলাম আজকের ব্লগটা নাহলে এখান থেকেই শুরু করা যাক। আমার সকালটা কিন্তু অনেক অনেক আগেই শুরু হয়ে গেছে। 5:15 ঘুম থেকে উঠে ছাদের উপরে হাঁটা চলা করলাম, ফুল গাছে জল দিলাম, তারপরে নিচে এসে উঠোনে জল আরও দিয়ে তারপরে মেয়েকে ডেকে তুলে ব্রাশ আরও করে ড্রেস আরও পরিয়ে দিয়েছি। এখন মাথায় একটুখানি নারকেল তেল দিলাম, দিয়ে চুলটা বেনুনি করে দিলাম। সকালবেলা সব বাচ্চাদের কিন্তু ভীষণ কষ্ট হয়, ঘুম থেকে উঠতে দেয় না, মানে ঘুম থেকে তো উঠতেই চায় না, কিন্তু কোনো দিন এটাও বলে না যে মা আমি যাব না। ও কিন্তু স্কুল যেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, দেখো ওকে এখন দুধ বিস্কুটই খাওয়াচ্ছি, আর খেতেই চায় না সকালবেলা, জানো তো, জোর জার করে খাওয়াতে হয়। আর সকালবেলায় ওই দুধ বিস্কিট বা হরলিক্স বিস্কিট এইগুলো খেয়েই যায়। ব্যাস, ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছে। মেয়ে আমার কত বড় হয়ে গেল, স্কুল যেতে শিখে গেল। ওকে এইরকম দেখলে আমি শুধু ভাবি যে মেয়েটা আমার কত বড় হয়ে গেল যে স্কুলে যাচ্ছে। বাচ্চারা চোখের পলকে কিভাবে যে বড় হয়ে যায় বোঝাই যায় না। ব্যাস, দুজনে চলে গেল স্কুলে। ওদেরকে টাটা বাই বাই করে দিয়ে ঘরে ঢুকলাম। তারপরে শুরু করলাম সংসারের কাজবাজ। জানালা আরও খুলে দিলাম, বিছানাপত্র আরও পরিষ্কার করব, ঝাঁট দেওয়া, ঘর মোছা সব কিছু রয়েছে। এখন তো মেয়েকে আর স্কুলে ছাড়তে যাই না, মাসখানেকেরও বেশি হয়ে গেল। তবে হ্যাঁ, মাঝে মাঝে না মেয়ে খুব বায়না করে যে মা চলো আজকে, তবে যাই, বা আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় তখন যাই। আগে তো মেয়েকে একা একা ছাড়তে ভীষণ কষ্ট হতো আর টেনশানও হতো, একা ছাড়তেই চাইতাম না। কিন্তু কি করবো বলো তো, সকালবেলা ওকে স্কুলে ছাড়তে গেলে না আমার সংসারে অনেক কাজ হয় না, সময়ের মতো কাজগুলো কমপ্লিট করে উঠতেও পারি না, কারণ প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যেত ওকে স্কুলে দিয়ে আবার ঘরে ফিরে আসতে। তারপরে এসে তোমাদের দাদা ভাইয়ের আবার রান্নাবান্না করা, অনেকটা চাপ হয়ে যেত। ওকে রান্নাবান্না অনেক সময় করে দিয়ে উঠতেও পারতাম না, কারণ সময় হতো না। ওই কারণে আস্তে আস্তে করে ছাড়লাম। তাছাড়া তোমাদের দাদাভাই বললো তুমি টেনশন করো না, আমি ওকে ঠিকভাবে দিয়ে আসবো। তো তবে থেকে আমি আস্তে আস্তে করে ছেড়েছি, না হলে আমি মেয়েকে একা ছাড়তে একদমই চাই না। আর এখন ছাড়তে যাই না বলে আমি কিন্তু 10টা-11টার মধ্যে আমার সংসারে প্রত্যেকটা কাজ গুছিয়ে নিতে পারি। মানে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমাকে আর মানে হাঁপিয়ে কাজ করতে হয় না, সব কাজটা আমি গুছিয়ে করে তবে যাই। সকাল সকাল সত্যি কাজবাজ যদি শুরু করি তাহলে কিন্তু কাজগুলো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তেমনি সুন্দর করে গুছিয়েও উঠতে পারি। কারণ বেলার দিকে যা গরম পড়েছে, কাজ করতে কিন্তু ভীষণ কষ্ট লাগে, ভালোই লাগে না, এনার্জি থাকে না। আর তার উপরে যদি আমি তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিই সংসারে, তাহলে নিজেকেও একটু টাইম দিতে পারি। তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়ের সাথেও একটু সময় কাটাতে পারি। তাই মেয়েকে স্কুলে আনতে যাওয়ার আগে সংসারের কাজগুলো গুছিয়ে নিই, আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে মেয়েকেই সময় দিই বা আমি নিজেকে সময় দিই। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই হয়তো তোমাদের সাথে বলে নিলাম। ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর মুছবো, তবে তার আগে ভাবলাম একদিকে ভাত আর একদিকে ডালটা বসিয়ে দিই। এইদিকে ভাত ডাল হতে হতে আমার ওদিকে ঘর মোছা হয়ে যাবে, তারপরে এসে বাকি রান্নাগুলো করে নেবো। আজকে ঘরের ভেতরে ডাস্টিংয়ের কাজ আরও কিছু করতে পারিনি, শুধু বিছনাটুকুই ঝেড়েছি। বাকি ড্রেসিং টেবিল, এই টি টেবিল, খাট ভেবেছিলাম মুছবো, কিন্তু মোছার সময় হলো না। ভাবছি দেখি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর একটু রেস্ট নিয়ে না হলে এই কাজগুলো করে নেব। এখন যদি আমি ওই সব কাজ করতে যাই তাহলে এদিকে হয়তো রান্নাবান্না করতে আমার লেট হয়ে যাবে। আজকে রান্নাবান্নারও অনেক চাপ রয়েছে, তাই ভাবলাম থাক, এসে না হলে এই কাজগুলো করে নেব। আর জানো তো, একদিন যদি মানে না মোছামুছি করি তাহলে এত ধুলো পড়ে না, তোমরা ভাবতে পারবে না, মনে করবে যেন কয়েক বছর হয়তো মোছামুছি আরও করা হয়নি। মানে প্রচুর ধুলো হয় আমাদের ঘরে, কেন বুঝি না, মানে এত ধুলো যে কোথা থেকে আসে না সত্যি বুঝতে পারি না।
কাজের প্ল্যানিং করা থাকলে আমার মনে হয় কাজটা অনেক সহজ যেমন হয় তেমনি অনেক তাড়াতাড়িও হয়ে যায়। কালকে রাত্রেই ভেবে রেখেছিলাম যে আজকে কি কি কাজ করতে হবে না হবে বা কি রান্না হবে না হবে, সবই আমার ভাবাই ছিল। তো ঘর ঝাড় দিয়ে আমি এখন এই যে কালকে বিছানা চাদর আরও তুলেছিলাম সেই চাদর আরও ভিজিয়ে রেখে দিলাম, থাক কিছুক্ষণ ভেজানো, যখন স্নানে যাব তখন কাছাকাছি করে নেব। আর এদিকে দেখো ওই সব কাজ করে আস্তে আস্তে আমার এদিকে ভাত ডাল দুটোই হয়ে গেছে। ডাল তো হয়ে গেছে আর ভাতটা একটু বাকি রয়েছে। বুদ্ধি থাকলে কাজ কিন্তু অতটা কঠিন হয় না, সহজ হয়ে যায়, তাই না? অনেকেই বলে থাকো যে দিদিভাই এত কম সময়ের মধ্যে এত কাজ কিভাবে করো। এইভাবেই করি গো, সকাল থেকে একটু বুদ্ধি খাটে আর একটু এনার্জি নিয়ে কাজগুলো করে ফেলি। তো ভাতটা একটু বাকি রয়েছে, হোক, ডালটা নামিয়ে এদিকে চলে এলাম। সকালবেলা না মাছওয়ালা বাড়ির সামনেতে যাচ্ছিল, তো যা ওনার থেকে এই ভুসো চিংড়ি এনেছে। কয়েকদিন আগে শ্বশুরমশাইকে বলেছিলাম যে বাবা ভুসো চিংড়ি আনবে, তো অনেক দিন হয়ে গেল ভুসো চিংড়ি খাওয়া হয়নি, আনবে। আসলে বাড়িতে না এই ভুসো চিংড়ি আরও কেউ খেতেই চায় না। আমার বর আর ভাসুর শুধু ওই পমফ্লেট, কাটা পোনা, ভোলা মাছ, মানে বড় বড় মাছ খেতে শিখেছে, ছোটো ছোটো মাছ আরও একদমই খেতে শেখেনি, খেতে চায় না। তো ওই কারণে এই সব মাছগুলো আমাদের বাড়িতে আসে না বললেই চলে। এখন আমরা একটু ভালোবাসি বলে মাঝে মাঝে ওদেরকে আনতে বলি। যাই হোক, মাছওয়ালা থেকে পেয়ে গেল বলে যা নিয়ে নিল। এখন আমি কলা পাতা দিয়ে ভুসো চিংড়ি মাছের পাতুড়ি করছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, সর্ষে তেল, হলুদ, লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে মাখিয়ে কলা পাতায় এই যে বসিয়ে দিলাম। এটা হতে কিন্তু বেশ অনেকক্ষণের সময় লাগবে, আস্তে আস্তে করে ওদিকেও হোক। আর এদিকে আমি আজকে করব ডালের বড়া। তো ডালটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, জল ঝাড়িয়ে নিয়েছি, এখন এই ডালগুলো পেস্ট করে নেব। তোমরা ডালের বড়া ঝাল খেতে কে কে ভালোবাসো? আমাদের বাড়িতে তো সকলেই ভালোবাসে, মানে ভীষণ ভালোবাসে, বিশেষ করে শ্বশুরমশাই আর আমার। হ্যাঁ, যা খায় না বাকি কিন্তু সবাই আমাদের বাড়িতে ভীষণ ভালোবাসে। তো আজকে তো আর অন্যান্য কোনো মাছ আনিনি, কারণ আমি কালকে রাত্রেই ওদেরকে বলে দিয়েছিলাম যে আজকে কোনো বাজার করতে না, আজকে ডালের বড়ার ঝাল করব, ডাল করব আর কোনো কিছু এটা ভাজাভাজি করে নেব। আগে জানো তো আমি মাছের পোকা ছিলাম, মানে মাছ খেতে আমি ভীষণ ভালোবাসতাম, কিন্তু এখন কি জানি আমার মাছ খেতে ভালো লাগে না, আমার ডিমটাই বেশি পছন্দ। আর তোমাদের দাদাভাই আবার ডিম খেতে ভালোবাসে না, ওর মাছটা খেতেই ভালোবাসে। ও নিরামিষ হলে তো বাড়িতে খেতেই চায় না। বৃহস্পতিবার শনিবার দিন হলে ও বলে আমি বাইরে খেয়ে নেবো, আমি নিরামিষ খেতে পারবো না। ও নিরামিষ একদমই খেতেই চায় না। আর এখন তো বেশ মুশকিলে পড়েছি, মানে ফ্রিজটা যবে থেকে খারাপ হয়ে গেছে, ফ্রিজটা তো বেশ অনেক দিন হয়ে গেল খারাপ হয়ে পড়ে আছে। মানে আমরা গোয়া যাওয়ার 3 দিন পরেই নাকি ফ্রিজ খারাপ হয়ে গেছে। তো কালকে একটা মিস্ত্রিকে ডেকেছিলাম, এসেছিল, উনি বলেছেন 4,000 টাকা লাগবে এখন ফ্রিজটা সারাতে। তাই ভাবছি ফ্রিজটা কিনবো নাকি সারিয়ে নেবো, কোনো বুঝে উঠতে পারছি না। আসলে ঘরে কাজ বাজের পেছনে অনেক টাকাই চলে যাচ্ছে। তারপর রিসেন্টলি ঘুরে এলাম, বেশ অনেক টাকাই খরচা হয়ে গেছে। আবার যদি এখন ফ্রিজ কিনতে যাই মিনিমাম 30,000 টাকা লাগবে, ডবল ডোরের ফ্রিজ কিনতে গেলে 30,000 টাকা লাগবে। তো কি করব তাই বুঝে উঠতে পারছি না। মানে এটা এখন এক্সট্রা খরচার মধ্যে পড়ে যাচ্ছে, মানে যে খরচাটা আমাদের করার কথা নয়। এই টাকাটা দিয়ে যদি বাড়ির একটা কাজ করে নিতে পারতাম সেটা আমাদের অনেক কাজের হতো আর কি। এই খরচাটা আমাদের এখন এক্সট্রা খরচা হয়ে যাবে যদি নতুন ফ্রিজ কিনি। তাই কি করব না বুঝে উঠতে পারছি না। সত্যি আমাদের মতো মধ্যবর্তী ফ্যামিলিতে হুটহাট করে কোনো কিছু ইচ্ছে হলো কিনে নিতে পারবো, কিন্তু হয় না। কোনো কিছু কেনার আগে অবশ্যই 10 বার ভাবতে হবে যে কিনবো কিনা, বা কিনলে পরবর্তী সংসার চালাতে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে কিনা। আসলে সংসার, বাচ্চা, অসুখ বিসুখ সব কিছুই রয়েছে, তো সেদিকেও তো খেয়াল রাখতে হবে। সেই জন্য সব কিছু ভেবে বুঝে উঠতে পারছি না যে এখন ফ্রিজটা ঠিক মানে কেনাটা ঠিক হবে কিনা। এদিকে ফ্রিজ না হলে কিন্তু একদমই চলছে না, মানে ভীষণ অসুবিধা হচ্ছে। বা কোনো জিনিস স্টোর করে রাখতে পারছি না, সব খারাপ হয়ে যাচ্ছে। সত্যি ফ্রিজ ছাড়া মানে একদমই চলছে না।
কিন্তু এই ফ্রিজটার বয়স অনেক বছর হয়ে গেছে, তোমাদেরকে বললাম প্রায় নাকি 21-22 বছর হয়ে গেছে। তো এই ফ্রিজটাকে যদি আমরা এখন সারাই, আবার যদি কিছুদিন পরে খারাপ হয়ে যায় তখন, তাই ভাবছি না হলে কিছুদিন যাক, ফ্রিজটা না কিনে নিতেই হবে, কিছু করার নেই। তো এই দেখা যাক কি হয় না হয়। একটু চাপেই পড়ে গেলাম, কারণ আমাদের মতো পরিবারে স্বাভাবিকের চেয়ে যদি তুলনামূলকভাবে একটু বেশি খরচা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চিন্তায় পড়ে যেতে হবে যে এই মাসটা মানে ঠিকঠাকভাবে চালাতে পারা যাবে কি না। তো এদিকে তো অনেক কথা বলে নিলাম, এদিকে কিন্তু রান্নাঘরে কাজ সেরে কাছাকাছি আরও সব করে, স্নান আরও করে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে এসে নিচে বাচ্চাদেরকে স্নান টান করে এখন খেতে বসে গিয়েছে। বাবার খাওয়া হয়ে গেছে, আমরা সবাই খেতে বসবো। ওরা বসে গেছে, আমি ভিডিওটা করছি বলে তাই আমি বসতে পারছি না। আর মেয়ে দেখো খাওয়া শুরু করে দিয়েছে একটু একটু করে। এখন রাত ওই 8:10-15 মতো হবে। মেয়েকে পড়াতে বসছিলাম, আর তোমাদের দাদাভাই অফিস থেকে এসে আমাকে বলছে চলো একটুখানি বেরো। আমি বলছি কেন, কোথায় যাব? বলছে চলো ফ্রিজ দেখতে যাব। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ কোনো কথাবার্তা নেই, হঠাৎ করে ফ্রিজ দেখতে যাবে বলছে। আমি বললাম ফ্রিজ দেখতে যাবো মানে? বলছে চলো বেরো, একটুখানি দেখে তো আসি কত দাম না দাম একটু জেনে আসি। আর যেই আমরা বেরোবো বললাম, অমনি ওদের কান্নাকাটি, তাই ওদেরকে নিয়েই বেরোলাম। বাবা আমরা যদি ভেতর দিয়ে আসতাম ভালো হতো। আজকেও মোমবাতি হাতে নিয়ে র্যালিতে বেরিয়েছে সবাই। রাস্তায় আজ হাজার হাজার মানুষ বেরিয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে। এর যে বিচার আমরা কবে পাবো জানি না, আদৌ এর সঠিক বিচার হবে কিনা জানি না। এর পেছনে যাদের মাথা রয়েছে, যে বড় বড় মাথা রয়েছে, তারা ধরা পড়বে কিনা, নাকি শুধু সঞ্জয়কে ধনঞ্জয়ের মতো করা হবে, বাকি সবাই মানে যারা আসল দোষী তারা বেঁচে যাবে, কি জানি কী হবে। তো যাই হোক, চলো ফ্রিজ দোকানে চলে এসেছি। ফ্রিজগুলো তো বেশ ভালোই লাগছে, বিশেষ করে এই ব্লু কালারটা আর তার পাশে ব্ল্যাক কালারটা, এই দুটো আমার বেশ পছন্দ হয়েছে। আর তার পাশে যে এই সিলভার কালারটা যেটা দেখতে পাচ্ছ একটু বড়, ওটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়েছে, বাট ওটার দামটা অনেকটা বেশি। তো দাম আরও জিজ্ঞেস করে নিলাম, যদি নিই তো EMI-তেই নেবো, তবে এখনও কোনো ডিসিশান নিয়ে নেবো কিনা। ওখান থেকে বেরিয়ে এখন বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াবো, আর আমরা দুজনে ঘুগনি খেয়ে বাড়ি যাব। আর আজকে ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা।